তুমি বলেছিলে মেঘের খুনিকে পেলে নিজ হাতে শাস্তি দিবে। শুনবে না আসল খুনিকে? আসল খুনি আপনার মামা মিনহাজুল শেখ, মেঘের খুনি, তা আমি জানি। দ্বিতীয়বার বলতে হবে না আর। আবার আকস্মিক কোথায় নিধির, মিসেস চৌধুরী, মিস্টার চৌধুরীর তিনজনই স্তব্ধ হয়ে যান। আভা এটা কি বলল? মিস্টার চৌধুরী আভাকে জিজ্ঞেস করে, এইসব কি বলছো তুমি নতুন মা? মিনহাজ? হ্যাঁ বাবা, মামাই পাখির খুনি। বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞেস করুন। অন্বেষার কথা সত্যি বাবা, কিন্তু অর্ধসত্য। মামা মেঘের খুনি কিন্তু সেদিনকার সেই বোম ব্লাস্টের সম্পূর্ণ প্ল্যান ছিল সাদমান হক এবং নাতাশা হকের। মুনার খুনি আর কেউ নয়, আমার শাশুড়ি মা নাতাশা হক। প্রথমে আমি ভেবেছিলাম সবটাই সাদমান হক করেছে, কারণ সব প্রমাণ ওনার দিকে ইঙ্গিত করছিল। আংটি, পারফিউম সব কিছু সাদমান হককে নির্দেশ দিচ্ছিল। কিন্তু কাল রাতে মামা আমাকে সবটা বলেছেন। বাবা মুন্নাকে কিডন্যাপ করেছিল, কিন্তু ওকে যে নির্মম হত্যার তিনি উপহার দিয়েছেন, একমাত্র এলএস ওরফে নাতাশা হক ব্যতীত এমন নির্মম হত্যা দ্বিতীয় কারো পক্ষে সম্ভব নয়। সিয়ামকে বন্দি রাখা, দেশীয় অস্ত্র বিদেশে পাচার করা, সেই অস্ত্র আমার থেকে উদ্ধার করার জন্য মামাকে মাঝরাতে আমার রুমে পাঠানো, অন্বেষার ফোন থেকে আমাকে মেসেজ করে পুলিশ লাইনের পাশের রেস্টুরেন্টে পাঠানো, সেখান থেকে আমাকে কিডন্যাপ করা, ডিপার্টমেন্ট কর্নেল স্যার আতাউর ওসমানীকে বেঁধে রেখে দলের কাজ করানো, আমার উপর করা অত্যাচার, সব কিছু শুরু থেকে দ্য এন্ড পর্যন্ত সবটাই ছিল সাদমান হক এবং নাতাশা হকের সাজানো প্ল্যান। দিনের আলোয় প্রত্যক্ষভাবে সবটা করতেন সাদমান হক, রাতের আধারে বাকিটা করতেন নাতাশা হক। আমি তোমাদের কাউকে কিচ্ছু বুঝতে দেইনি, কারণ আমি চেয়েছিলাম প্রথমে আমি সবটা জানি, সব কিছুর প্রমাণ হাতে পাই, দেন তোমাদের সকলের সামনে সাদমান হক এবং নাতাশা হক দুজনের আসল মুখোশ উন্মোচন করব বলে। সেদিন সিঁড়ি থেকে অন্বেষা আপনা আপনি পড়ে যায়নি, মুনা ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। অন্বেষাকে হসপিটালে রেখে আমি বাসায় এসেছিলাম দারোয়ান চাচাকে জিজ্ঞেস করতে বাসায় কেউ এসেছিল কিনা। তিনি জানান মুনা ব্যতীত কেউ আসেনি। এই খবরটা হয়তো কোনোভাবে সাদমান হক জানতে পেরেছিলেন। ততক্ষণ তিনি মুনাকে কিডন্যাপ করেন এবং সেই রাতে মুনাকে নৃশংসভাবে খুন করে নাতাশা হক। কারণ একটাই, মুনা তাদের কলিজায় আঘাত করেছিল। অন্বেষাকে ওনারা নিজের আপন সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। তাদের বাঁচাতেই অন্বেষা আজ এই টিম। সেই কারণে অন্বেষাকে ওনারা কখনো মা বাবার অভাব বুঝতে দেয়নি। এমনকি অন্বেষার বার্থ সার্টিফিকেট পরিবর্তন করে ওনারা নিজেদের পরিচয়ে বড় করেছেন, যেন অন্বেষা কখনো সত্যিটা না জানতে পারে। কিন্তু তারা দুজন ভুলে গিয়েছিলেন, আজ বা কাল সত্য একদিন সামনে আসেই, যেমনটা আজ হচ্ছে। আর দিন তার কথা শেষ করতে যেটুকু বাকি ছিল সবটা ক্লিয়ার করে নাতাল সাহেব। মাল্টিমিডিয়া প্রজেক্ট দেখানো সালমান ও নাতাশার বিবাহ ফটোতে যে 6 জন লোক উপস্থিত ছিল তারা ছিল মাফিয়া দলের মূল লিডার। তারা সকলে একে একে গত হওয়ায় সেই দলের কুইন হয় সুস্মিতা। ধর্মত্যাগ করে সুস্মিতা থেকে নাতাশা হলেও মাফিয়া জগতে সুসি নামে খ্যাত তিনি। আতার সাহেব, আরদিন ও মারুফ সহ বাকি 5 জন যখন সাদমান হক ও নাতাশা হকের বিরুদ্ধে নানান প্রমাণ পেশ করছিল, 2 বাত সাদমান হক ফাঁকা গুলি চালান। গুলির শব্দ মুহূর্তে পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। তিনি উচ্চস্বরে বলেন, থামো তোমরা, যথেষ্ট করেছ। হ্যাঁ, আমি স্বীকার করছি শব্দ সবার। কি কবে এখন? হ্যাঁ, জেলে দেবে? এত সহজ নয় সাদমানকে জেলে দেওয়া। আমি তোমাদের আরো কিছু বলার আগেই নাতাশা হকের কোল থেকে মাটিতে ঠলে পড়ে আভা। একই সঙ্গে নীরা, তুবা, মীরা 3 জন মাটিতে লুটিয়ে পড়ে। নাতাশা হক কান্না ভেজা চোখে 4 মেয়ের দিকে তাকিয়ে আছেন। চোখ তুলে আরতিনও সাদমান হকের দিকে তাকিয়ে, আমাকে ক্ষমা করে দিও। উচ্চারিত হয়ে তিনিও আবার পাশে লুটিয়ে পড়েন। আকস্মিক ঘটনায় সকলে জড়ীভূত হয়ে পড়েন। সালমান হক ও আরতিন দুজনেই থমথমে খেয়ে যায়। অপরদিকে মাটিতে লুটিয়ে পড়ার কিছু সময়ের পর তুবা অতি কষ্টে তার মার দিকে তাকিয়ে অশ্রু জলে সিক্ত নেত্রদয়ে তাকিয়ে বলে, তুবার প্রশ্নে নাতাশা হক বললেন হাসে। তুবার কথা আরতিনের কর্ণপাত হতে বিস্ময়কর চোখে তাকিয়ে থাকে মাটিতে শুয়ে থাকা 5 জন ব্যক্তির দিকে। বা অন্বেষাদের বিষ দিয়েছে? আরতিন এক মুহূর্তে সময় ব্যয় না করে মারুফকে অর্ডার করে সাদমান হককে গ্রেফতার করতে। অতঃপর সে নিধির, সিয়াম, সাদিক, নিয়াজ, মিরাজ সকলের সাহায্যে 5 জনকে ইমিডিয়েটলি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। হসপিটালের প্রশস্ত করিডোর জুড়ে ডাক্তার, লোকারণ্যের ভিড়।
দ্বীপ্রহর গড়িয়ে অপরাহ্ন সময় চলমান। বর্তমানে হসপিটালে অবস্থানরত মানুষের কেউ ব্যগ্র তাদের রুগ্ন স্বজন পোষণে, কেই বা ব্যগ্র তাদের রুগ্ন স্বজনের শুশ্রূষা করতে, আবার কেউ একরাশ ক্লান্তি অবসান হতে একটু বিশ্রামের অভিপ্রায় বেডের এক কোণে গা এলিয়ে দেবার প্রয়াস। তখনই পরপর 3টে অ্যাম্বুলেন্সের সাইরেন একসঙ্গে বাজতে শোরগোলময় হসপিটাল মুহূর্তে আরও তীব্রতর হয়ে ওঠে। 3টে অ্যাম্বুলেন্স থেকে 5 জন রোগীকে একসঙ্গে বাহির থেকে দ্রুত হসপিটালে অভ্যন্তরে নিয়ে যায়। আরদিন নিধির প্রাণপণে ডাক্তার তরিকুল ইসলামকে ডাকছেন। আরদিনের ডাক শুনে তরিকুল ইসলাম তার চেম্বার থেকে দ্রুত রিসেপশন এসে পৌঁছায়। 5টা স্ট্রেচারে 5 জন রোগীকে দেখে তিনি বিস্ময়ে আরদিনের দিকে প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকান। আরদিন প্রত্যুত্তর না করে বলে, আঙ্কেল, আমি আপনাকে সবটা পরে বলবো। প্রথমে সকলে অপারেশনের ব্যবস্থা করুন। আই থিঙ্ক সকলের শরীরে বেশ আছে। অযথা সময় ব্যয় না করে তাড়াতাড়ি করুন প্লিজ। তুমি শান্ত হও, আমরা সবটা দেখছি। আরদিনকে আশ্বস্ত করে তিনি নার্সের আদেশ করেন সকলকে ওটিতে নিয়ে যাবার। ডাক্তারের আদেশ পেতে নার্সরা স্ট্রেচার দুপ্রান্তে ধরে ওটিতে নিয়ে যায় এবং ডক্টরস ট্রিটমেন্ট করতে আরম্ভ করে। আরদিন, নিধির, সিয়াম সহ বাকি 2 জন হসপিটালের বেঞ্চে বসে আছে। সিয়াম, মিরাজ, সাদিক 3 জন বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। আরদিন, নিধির 2 ভাই তাদের প্রেয়সীর হারানোর ভয়ে বেশ মর্মপীড়িত। তুবা, মীরা দুজনেই ছোট্ট। মা ওদের কেন তার ষড়যন্ত্রের শিকার করলেন, আর তিনি বা কিভাবে বুঝলেন আজ কিছু হতে যাচ্ছে? বেশ কখন প্রয়োগ করলেন? কিছু বুঝতে পারছে না 2 ভাইয়ের কেউ। আরদিন নিধিরকে প্রশ্ন করে, এ ব্যাপারে তুই কাউকে কিছু বলেছিলি নিধির? কোন ব্যাপারে ভাইয়া? আমাদের প্ল্যান সম্পর্কে। না ভাইয়া, আমি নিজেই তো কিছু জানতাম না। আমাকে যা করতে বলা হয়েছিল তাই করেছি। আঙ্কেল আন্টিকে বাসার বাইরে যেতে না দেওয়া, যে কোনো মূল্যে তাদের আটকিয়ে রাখা, ভাবি আপুকে মিথ্যা বলা যে তুমি কাজের জন্য আটকা পড়ে গিয়েছো, নেটওয়ার্ক ইস্যু, তাই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, আঙ্কেল আর আন্টির অ্যানিভার্সারির আয়োজন করতে, এবং সকালে তুমি ফোন করে জানালে মাল্টিমিডিয়া প্রজেক্ট রেডি রাখতে। ব্যাস এটুকুই জানি, এর বেশি তো আর আমি কিছু জানি না। ভাবি আপুকেও জানাইনি আমি। তুই বলিসনি? আমরাও কোনো ক্লু রাখিনি বোঝার মতো। মামা, রবিন, মফিজ, শরীফ, তার কিছু বিশ্বস্ত সঙ্গী সকলেই আমাদের জিম্মায়। তাহলে কিভাবে জানলো? আমিও সেটাই ভাবছি ভাইয়া। পাশ থেকে সিয়াম প্রশ্ন করে, স্যার, বিষ কিভাবে পেল নাতাশা হক, সেটা ভেবেছেন? নিধিরের ভাষ্য মতে নাতাশা হক বা সাদমান হক দুজনেই একজনের বাসায় বাহির হননি। তাহলে বিষ সংরক্ষণ কিভাবে করেছেন? তৎক্ষণাৎ মিরাজ বলে, এক্স্যাক্টলি, দিস ইজ মাই পয়েন্ট স্যার। বাসার বাহিরে না হলেও ওনার পক্ষে কিছু জানাও সম্ভব নয় এবং বিষ জোগাড় করাও সম্ভব নয়। আমার মনে হচ্ছে হয়তো তিনি বাসার বাহির হয়েছেন, নয়তো ওনাকে কেউ সবটা জানিয়েছে এবং বিষ সংগ্রহের সাহায্য করেছে। মানে তৃতীয় কেউ? সাদিক, তৃতীয় কেউ আছে যে সবটা জানে এবং সে সবটা নাতাশা হককে জানিয়েছে, কিন্তু সন্দেহ করার মতো কেউই নজরে পড়ছে না। তোমরা বাকিটুকু বলার আগে মিস্টার চৌধুরী, মিসেস চৌধুরী, আফি ছুটে আসে হসপিটালে। মা বাবাকে দেখে আরদিন ইশারায় সকলকে মুখ বন্ধ রাখতে বলে। সবাই কেমন আছে? আরদিন, আভামা ঠিক আছে? নীরা, তুবা, মীরা, বাচ্চা 3টার কি অবস্থা বাবা? আর বিয়াইন, তিনি কেমন আছে? শান্ত হও মা, সবাই কোটিতে নিয়ে গেছে, অপারেশন চলছে, শান্ত হয়ে বসো, ডাক্তার আসলে জানতে পারবে। আরদিন, পুলিশ কেস? চিন্তা করো না, আমি সামলে নিব বাবা। প্রায় 3 ঘন্টা পর ওটি হতে একে একে 5 জন ডাক্তার বেরিয়ে আসে। ডক্টরকে বের হতে দেখে সকলে বসা থেকে দাঁড়িয়ে পড়ে। অতঃপর প্রশ্ন করে, সবাই কেমন আছে ডক্টর? আউট অফ ডেঞ্জার, রাইট? সেসব পরে বলছি, আগে বলুন এরকম বিষাক্ত বিষ ওনারা কোথায় পেয়েছে? 5 জনের শরীরে একই বিষ পাওয়া গিয়েছে। পাশ হতে ডক্টর তারিকুল ইসলাম বলে, আরদিন সকলের শরীরে ভিএক্স বিষ পাওয়া গেছে, যা পারফিউমের সাহায্যে শরীরে প্রবেশ করেছে। হয়তো কেউ পারফিউমের মাঝে মিশ্রিত করে 5 জনকে ব্যবহার করতে দিয়েছিল। কথাটা শোনার সাথে সাথে আরদিনের শরীরে খানিকটা শিহরণ খেলে যায়। ভিএক্স, এই বিষ সম্পর্কে আরদিন খুব ভালোভাবে চেনে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও বিষাক্ত নার্ভ এজেন্ট বলা হয় ভিএক্স নামের রাসায়নিকটিকে। বিশ্বজুড়ে ব্যবহৃত মারাত্মক 5টি বিষের মধ্যে ভিএক্স অন্যতম। যুক্তরাজ্যে এই নার্ভ এজেন্টটিকে তৈরি করেছিল। মানুষের শরীরে এই নার্ভ এজেন্টের প্রভাব অনেকটা সিরিনের মতো, তবে আরও ভয়াবহ।
এই বিষয়ের সংস্পর্শে আসার কয়েক সেকেন্ডের মধ্যে এটা কাজ করা শুরু করে এবং শ্বাস প্রশ্বাস বন্ধ করে আক্রান্ত ব্যক্তি আধা ঘন্টার মধ্যে বাকিটা ভেবে তার মনে অজানা এক ভয় ঝিকে ধরে। খারাপ কিছু না হোক, ডক্টর তারিকুল পুনরায় বলতে আরম্ভ করে, হসপিটালে পৌঁছাতে তোমরা আর মাত্র 10 মিনিট লেট করলে সকলে জীবন সংকটে পড়তো। ভাগ্য ভালো 8 ঘন্টা পেরোনোর আগেই নিয়ে এসেছো, যথাযথ সময় চিকিৎসা শুরু করতে পেরেছি, নয়তো। নিধির প্রশ্ন করে, আঙ্কেল বাকিরা? সকলে মোটামুটি ভালো রেসপন্স করছে, বাট একজন। বাকিটা উচ্চারিত করতে ডাক্তারের কিছুটা বাঁধছে। তিনি আমতামতা করতে লাগলেন। মিসেস চৌধুরী জিজ্ঞেস করলেন, বাকিটা বলুন, একজন কি, কে সে? সেটা বলতে আমাদেরও খারাপ লাগছে, বাট যা সত্যি, একদম ছোট্ট বাচ্চাটির কন্ডিশন একদম খারাপ, যাকে বলে জীবন মৃত্যুর লড়াই। বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, 4% বাঁচার সম্ভাবনা। ছোট বাচ্চার শরীরে এই বিষ সহ্য করার ক্ষমতা নেই। যেখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এই বিষের প্রভাবে 8 ঘন্টার মাঝে মারা যেতে পারে, সেখানে একটা ছোট্ট বাচ্চা। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, বাদ বাকিটা উপরওয়ালার হাতে। আর বাকি 4 জনের জ্ঞান ফিরতে বেশ সময় লাগবে। তবে বিষ প্রয়োগের পরিমাণটা কম ছিল, সেজন্য 4 জন রেসপন্স করতে পেরেছে। আসছি। একরা সুখের মাঝে এক চিলতে দুঃসংবাদ যেন সবটা সুখ বিলীন করে দিল। ছোট্ট বাচ্চাটার এমন করুণ দশা, মা হয়ে কিভাবে তিনি পারলেন এমনটা করতে? নিজের পাপের শাস্তি ছোট বাচ্চাটা উপভোগ করছে, নিজের পাপের শাস্তি ছোট বাচ্চাটা ভোগ করছে। নিষ্ঠুরে জগৎ, নিষ্ঠুরে জগতের মানুষজন নিজের স্বার্থের কাছে দুনিয়া, অনস্তিত্ব, স্বার্থের কাছে ভালোবাসা, মায়া, মহব্বত, স্নেহ সবকিছু অন্ধকারময়। ছোট বাচ্চাকেও ছাড়লো না বিয়াই। 8 দিন মেয়েটা বাঁচবে তো? সবটাই শুনলে মা, বাকিটা আল্লাহ তাআলার হাতে, দোয়া করো। তোরা থাক, আমি একটু নফল সালাত আদায় করে আসি, মেয়েটাকে আল্লাহ ভালো করে দিক। অতঃপর তিনি হসপিটালের নামাজখানায় নামাজ পড়তে চলে যান। করিডোরের একপাশে সিয়ামের বক্ষে মাথা রেখে অনবরত কেঁদে যাচ্ছে আফি। প্রাণপ্রিয় সাথী, বোন, আত্মার সঙ্গী সবকিছুই আভাদের ঘিরে। আজ মেয়েগুলো নিজের মার কৃতকর্মের জন্য জীবন মরণের সাথে লড়ছে। পিচ্ছি মীরাটা, মেয়েটার জীবন শুরু হওয়ার আগেই জীবনের সঙ্গে লড়ছে। হা মা। আর কত কাঁদবে আফি? কাঁদলে ওরা সুস্থ হবে না, উল্টে তুমি অসুস্থ হয়ে পড়বে। দোয়া করো। তুমি তো শুনলে ডক্টর কি বললো? মীরা ভালো নেই, বাচ্চা মেয়েটার কন্ডিশন ভালো নেই, বাঁচার চান্স মাত্র 4%। আচ্ছা শান্ত হও, দেখো না শেষে কি হয়। মিরাক্কেল কিছু ঘটতেও পারে। আফি সিয়াম দুজন যখন কথোপকথন করছিল তখন আরদিন দুজনের দিকে এগিয়ে আসে। স্যারকে দিকে আসতে দেখে সিয়াম আফির মাথাটা উঠিয়ে দেয়। আরদিন দুজনের নিকট আসতেই সিয়াম বলে, কিছু বলার ছিল স্যার। সরি তোমাদের পার্সোনাল মোমেন্টস বিরক্ত করার জন্য। ইটস ওকে স্যার, প্লিজ স্যার ফর্মালিট করবেন না, নট এ মেজর ইস্যু। এক্ষুনি অফিস যেতে হবে, চলো। স্যার, ম্যাম, নীরা, তুবা, মীরাতে দেখো। উপায় নেই সিয়াম, বাবা মা আফি আছে, সামলে নেবে। মেজর সমস্যা হলে আমরা তো আছি। কি পারবে না আফি? জি ভাইয়া, আপনারা যান, সমস্যা হলে জানাবো। চলো। সকলের কি খবর আর দিন? স্যার সবাই সুস্থ আছে, বাট মীরার কন্ডিশন খুব খারাপ। তারপর ডক্টরের কথা, পাঁচজনের বর্তমান কন্ডিশন সবটাই খুলে বলে আরদিন আতাল সাহেবকে। আরদিনের কথায় আতাল সাহেব কোনো রকমের রিয়াক্ট দেখালেন না, একই ভাবভঙ্গিতে বসে রইলেন। হয়তো কিছু সমীকরণ মিলানোর চেষ্টা করছিলেন। আরদিন বলল, স্যার আমাদের ধারণা মা হয়তো আজ করতে পেরেছিলেন আমাদের প্ল্যান সম্পর্কে, অথবা কেউ তাকে সাহায্য করেছে সত্যিটা জানতে। আমাদের বলতে আর কার কার? মিরাজ, সাদিক, সিয়াম। ও আচ্ছা, তোমরা সাদমান হককে জিজ্ঞাসাবাদ করো, আমি আসছি। ওকে স্যার। আতাল সাহেব অফিস থেকে প্রস্থান করতে আরদিন কারাগারে যায়। বর্তমানে সাদমান হককে কারাগারে রাখা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। নাতাশা হক সুস্থ হলে সকলকে একসাথে কোর্টে নেওয়ার ব্যবস্থা করা হবে। অতঃপর জজের রায় পেতে বাকিটা সম্পূর্ণ হবে। আরদিন কয়েদি রুমে প্রবেশ করে, যেখানে আগে থেকে সিয়া, মারুফ সহ বাকি 4 জন উপস্থিত হয়েছে। আরদিনকে দেখে সাদমান হক বসা থেকে উঠে দাঁড়ায়, বিচলিত কণ্ঠে প্রশ্ন করে, 8 দিন, নাতাশা, আভা, নীরা, তুবা, মীরা, আমার মেয়েগুলো কেমন আছে? দোহাই একটু বলো, ওরা কি কিছু বলতে চাইছে না তোমার অপেক্ষায়? প্লিজ বলো। এসব অপকর্মে জড়িত হওয়ার পূর্বে পরিবারের কথা একটাবারও মনে পড়েনি আপনার? হ্যাঁ, আমি বা কাকে কি প্রশ্ন করছি?
ধন দৌলত অর্থ ঐশ্বর্য পাওয়ার এই সমস্ত লোভে যে মানুষীয় মনুষ্যত্বটাই ভুলে গেছে, তার আবার পরিবারের মায়া। জানো তো আরদিন, মাফিয়া জগৎটা দেখতে যতটা সহজ দেখায় আদতে তা নয়। হ্যাঁ, মাফিয়া জগৎটা অভিশাপ। এতে খুব সহজে জড়িয়ে পড়া যায়, কিন্তু বের হওয়া যায় না। ইচ্ছে থাকলেও নয়, একমাত্র মৃত্যু মুক্তি দিতে পারে। এখন জেনে শুনে কি নিজের মৃত্যু কামনা করবে বলো? এই খানিকের পৃথিবীর মায়া ত্যাগ করে কাউকে দেখেছো সেও জীবন বিসর্জন দিতে? হ্যাঁ, কোন মানুষটা আছে পাওয়ার ঐশ্বর্য অর্থের পিছনে ঘোরনি বা ঘুরছে না? হ্যাঁ, বাঁচা তাগিদে সবাই টাকার পিছে ছুটছে, শুধু ভিন্নতা এইটুকু, উপার্জনের পন্থাতে। কেউ আমার মতো মাফিয়াগিরি করে অর্থ উপার্জন করছে, কেউ বা তোমার মতো সরকারি পোশাক করে অর্থ উপার্জন করছে। আরও একটি পার্থক্য আছে, আমাদের উপার্জন পথে কোনো 2 নম্বরই বা দুর্নীতি নেই, বাট তোমাদেরটিতে আছে আইনের রক্ষক হয়েও ভক্ষকের ন্যায় আচরণ। সর্বদা ভালোর মুখোশ পরে পিঠ পিছে ছুরা মারতে বিন্দুমাত্র সময় ব্যয় করে না। শেষে একটা কথা বলি, কাউকে বিশ্বাস করো না আরদিন। যাদের আমার একটু বেশি বিশ্বাস করি, দিন শেষে সর্বপ্রথম তারাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। একদম ঠিক বলেছেন। যার উদাহরণ আমার সামনে বসে আছে, আপনাদের কতটা বিশ্বাস করেছিলাম। অন্বেষা, ওর কথা বাদই দিলাম, আমারটা বলি। আমি ঘুণাক্ষরে ভাবিনি আপনারা এমনটা করবেন। ওরা কেমন আছে? সকলে মোটামুটি সুস্থ আছে, মীরা ব্যতীত। ওর বাঁচার সম্ভাবনা ক্ষীণ বলেছে ডাক্তার। কথাটা শুনতে কান্নায় ভেঙে পড়েন সাদমান হক। ততক্ষণই আরদিনের ফোনে কল আসে। ফোন কল চেক করতে আফির নাম্বার দেখে আরদিনের অভ্যন্তর ভয়ে কিছুটা কেঁপে ওঠে। নিজেকে ধাতস্থ করে ফোন কল রিসিভ করে কানে দিতে সে স্তম্ভিত হয়ে যায়। টলমলো চোখে সকলের দিকে একবার দৃষ্টি বুলিয়ে পুনরায় ফোন কলে মনোবেশন করে। কিছুক্ষণ হাঁ করে জড়বস্তু নেয় কান হতে ফোনটা নামিয়ে সাদমান হকের দিকে ফিরে তাকায়। এদিকে আরদিনের এহেন নীরবতায় উপস্থিত সকলের মনে ভয় লাগে। সাদমান হক জিজ্ঞেস করে, কি হয়েছে আরদিন? কিছু তো বলো। মীরা 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 কি? মীরা আর নেই। আরদিনের উক্ত কথায় উপস্থিত সকলের কানে বজ্রপাতের ন্যায় আঘাত হানে। বিস্ময়ে সকলে হাঁ হয়ে আছে। সাদমান হক কিছুটা পাগলের মতো আচরণ করতে আরম্ভ করে। আরদিন নীরবে দুফোঁটা অশ্রু বাড়ি বিসর্জন দেয়। সকলকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় আরতি। সাথে সাদমান হকও আছেন। মেয়ের মৃত্যুর শোকে তিনি নীরবে অশ্রু বাড়ি বিসর্জন দিচ্ছেন। তাদের শাস্তির ফল ছোট্ট মীরা ভোগ করলো। কেন নাতাশা এমনটা করলো? এর জন্য তিনি কখনো নাতাশাকে ক্ষমা করবেন না, ইহোক কালেও নয়, পরকালেও নয়। আরদিন জিপে বসে আছে, পাশে সিয়াম ড্রাইভিং করছে। আরদিনের মানসপটে বারবার মীরার বাচ্চা বাচ্চা দুষ্টুমিগুলো ভেসে উঠছে। এই তো কিছুদিন আগে আভা অসুস্থ দেখে বারবার তাকে জিজ্ঞেস করছিল, আপুর কি হয়েছে, এত রক্ত কেন, কথা বলছে না কেন? আজই কিছু না বলে না ফেরার দেশে চলে গিয়েছে। সরি মীরা, ভাইয়াকে ক্ষমা করে দিও। ভাইয়া পারেনি তোমাকে বাঁচাতে। ভাইয়া ব্যর্থ সোনা, ঠকে গিয়েছি নিয়তির কাছে। তোমাকে ধরে রাখতে পারিনি। যাওয়ার আগে যদি একটা বার বলে যেতে তোমার আভা আপুকে আমি কি জবাব দেব, তাহলে আমাকে প্রাণে বাঁচাতে পারতে। তোমার আভা আপু যখন ঘুম থেকে জেগে দেখবে তুমি নেই, তখন তাকে সামলানোর মতো কোনো পন্থা বা তার প্রশ্নের জবাব দেবার মতো কোনো উত্তরই আমার কথা ঝুলিতে অবশিষ্ট নেই। সত্যি কিছুই অবশিষ্ট নেই। ছোট্ট মীরার ডেথ বডির পাশে বসে আছে নিধি, আফি দুজনে। মিসেস অ্যান্ড মিস্টার চৌধুরী হসপিটালের বাকি ফর্মালিটিস পূরণ করছেন। নাতাশা হক, আভাসহ বাকি দুজন এখনো কোনো রেসপন্স করেনি। উষ্ণ আর্দ্র উৎস প্রবাহের অক্সিজেন নলের সাহায্যে শ্বাস প্রশ্বাস চলছে চারজনের। হসপিটালের প্রবেশ ধারে এসে থামে আরতিন ও বাকি সবার গাড়ি। ভগ্ন হৃদয়ে জিপ হতে আরতিন, সাদমান হক, সিয়াম সকলে নেমে দাঁড়ায়। সাদমান হক এক মুহূর্ত ব্যয় না করে দ্রুত বেগে হসপিটালে প্রবেশ করে। সঙ্গে মারুফ সহ বাকিরা প্রবেশ করে। সকলে চলে যায়। জিপের এক কোণে ঠাঁই দাঁড়িয়ে থাকে। কেন যে সে নাড়াচাড়ার শক্তিটুকু পাচ্ছে না। বিয়ের দিন হতে কাল অবধি মেয়েটার বাচ্চা বাচ্চা কথা, তার চঞ্চলতা, ভাইয়া ভাইয়া ডাকা, সবকিছুই আরদিনকে পীড়া দিচ্ছে। এদিকে আরদিনকে হসপিটালে না দেখে সিয়াম পুনরায় জিপের দিকে এগিয়ে যায়। যা ভেবেছিল তাই। স্যার জিপের পাশে দাঁড়িয়ে আছে। স্যার দাঁড়িয়ে আছেন, যাবেন না? সিয়াম সাহস পাচ্ছি না। আজ যা হলো সবটাই আমার জন্য। আমি যদি মা বাবার সত্যিটা সকলের সামনে না নিয়ে আসতাম, তাহলে মা কখনো এমন ভয়ানক প্ল্যান করতেন না। সবটাই আমার জন্য হয়ে গেল। নিজেকে ক্ষমা করতে পারছি না সিয়াম। চোখের সামনে একটা নিষ্পাপ প্রাণ শেষ হয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না, শুধু চেয়ে চেয়ে দেখলাম।
বাকিদের লাইফ সাপোর্টে। কথাগুলো বলে দু হাতে মুখ গুজে দীর্ঘশ্বাস ছাড়ি আরদিন। আপনি ভুল ভাবছেন স্যার, অযথা নিজেকে দোষারোপ করছেন। কিছুই আপনার জন্য হয়নি। আজ নয়তো কাল নাতাশা হক, সাদনাম হকের সত্যিটা সকলের সামনে আসতোই। আর যা হলো তখনই এমনটাই হতো। ব্যবধান সময়ের। প্লিজ চলুন, আঙ্কেল আন্টি অপেক্ষা করছে। তুমি আফির নিকটে গিয়ে যাও, আমি আসছি। ওকে স্যার। মেয়ের মৃতদেহ আঁকড়ে সাদমান হক দুঃখ বিলাপ করছে। তা দেখে আফি তাচ্ছিল মুখে ফিরিয়ে নেয় ওনার দিক থেকে। একসময় এই মানুষটাকে সে ভীষণ শ্রদ্ধা করত, ভালোবাসত। তিনিও কখনো আফিকে আভা নীরাদের থেকে কোনো অংশে কম দেখেননি। মা বাবার একমাত্র সন্তান আফি, তার কোনো ভাই বোন ছিল না। আভা, নীরা, তুবা, মীরা, আফি 5 জন ছিল বোন সমতুল্য। আফির মা বাবার আফিকে যতটা ভালোবাসতেন ঠিক ততটাই ভালোবাসত আভা সহ বাকি 3 জনকে। সাদমান হক ও নাতাশা হকও আফিকে নিজের মেয়ের মতো দেখতেন। দুপরিবারের বন্ডিং বেশ গভীর ছিল, অথচ ভালো মানুষের পিছে এতটা জঘন্য, বাকিটা ভাবতে আফির কষ্ট হচ্ছে। আভা, নীরা, তুবা যখন জানবে মীরা নেই, ছোট্ট মীরা নেই, মেয়ে 3টা মরেই যাবে। 3 বোনের কলিজা টুকরো হয়ে যাবে ছোট্ট মীরার জন্য। আঙ্কেল, আপনার লজ্জা করছে না এভাবে অভিনয় করতে? জঘন্য কর্মকাণ্ডগুলো যখন করতেন তখন মীরা, নীরা, তুবার মুখটা একবারও মনে পড়েনি আপনার? অন্তরাত্মা কাঁপেনি একবারও? আজ আপনার আর আন্টির কর্মের শাস্তি ভোগ করলো ছোট্ট মীরা। 4 বছর আগে নিউ মার্কেটে যেই বোম ব্লাস্টের আয়োজন করেছিলেন আপনি, সেই বোম ব্লাস্টে মীরার মতো হাজারো শিশু প্রাণ হারিয়েছিল। আপনি যেভাবে কাঁদছেন ঠিক একইভাবে সেদিনও কেঁদেছিল হাজারো মা বাবা। না জানি কত মানুষের অভিশাপ নিয়ে বেঁচে আছেন। সে অভিশাপের অনলে প্রাণ দিল মীরা। আভা, নীরা, তুবা 3 জন এখনও অচেতন। কখন জ্ঞান ফিরবে? আদৌ মীরার মৃতদেহটা দেখতে পারবে কিনা তাও জানি না। উত্তরে সাদমান হক কিছুই জবাব দিতে পারলেন না। কি জবাব দেবেন তিনি? বলার মতো মুখ নেই ওনার। আই বা কিছু অবশিষ্ট আছে? অগত্যা নীরবে সবটা গ্রহণ করলেন তিনি। পাশে দণ্ডায়মন মারুফ, নিয়াজ, সাদিক, মীরা 4 জনে নিশ্চুপে আফির প্রতিটা কথা শুনে। আফির প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সত্য। দূর থেকে আরদিন, সিয়াম দুজনেও আফির কথাগুলো স্পষ্ট শ্রবণ করে। সিয়াম তার স্যারের দিকে ফিরে অতঃপর বলে, বলছিলাম স্যার, আপনার কোনো দোষ নেই। অযথাই নিজেকে দোষারোপ করছিলেন। অফিসার কথাগুলো শুনেছেন, তারপর বলবেন সবটাই আপনার জন্য হয়েছে। পাপ পাপকে সারে না। এই যে প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তেমনটাই হয়েছে। মাঝখান থেকে মীরা আমাদের ছেড়ে চলে গিয়েছে। আরদিন জবাব দিল না। এক মনে তাকিয়ে রইল মীরার মৃতদেহটার দিকে। নীরবে কেবিনে বসে আছে নিধির। নীরার পাশ হতে তাকে কোনোভাবে সরানোই যাচ্ছে না। যতক্ষণ অবধি নীরার জ্ঞান ফিরছে না ঠিক ততক্ষণ অবধি এভাবেই নীরার পাশে থাকবে বলে যে দাখড়ে বসে আছে নিধির। পুত্রে রুক্ত পাগলামো দেখে মিসেস আর মিস্টার চৌধুরীর বুঝতে বাকি নেই মীরা নিধিরের কাছে কি। অগত্যা ছেলের জেদের কাছে হার মেনে ডাক্তার সহ বাকিরা নিধিরকে নীরার পাশে বসিয়ে রেখে কেবিন থেকে বেরিয়ে যায়। কি করবো বাবা? একই প্রশ্ন আমারও। আর দিন বেআইন নতুন মা, নীরা, তুবা মা কারোরই জ্ঞান ফেরেনি। এদিকে ছোট্ট মীরা বিষাক্ত মৃতদেহটা ইতিমধ্যে বিকৃত রূপ ধারণ করেছে। বিষয়টা যে সাধারণ বিষয় নয়। মৃত ব্যক্তিকে যতটা সম্ভব তাড়াতাড়ি দাফন কাফন করে নেওয়া ভালো। বেশি লেট হলে আত্মার কষ্ট বাড়ে। বেআইন নতুন মা, নীরাদের এইভাবে রেখে মীরার বডি নিয়ে বাসায় যাব নাকি? কি করব ভাবতে পারছি না। সকলের যদি জ্ঞান ফিরত। নতুন মা, নীরা ওরা তো মীরাকে দেখতে চাইবে। যদি এখন কাউকে না দেখিয়ে অপেক্ষা না করে শেষকৃত্য করে ফেলি, জ্ঞান ফিরে সবাই মীরাকে দেখতে চাইবে। শেষ দেখাও দেখতে পারবো না। তখন কি করব? ওহ আল্লাহ, কি কঠিন মুহূর্তে দাঁড় করালে। হসপিটালের সমস্ত ফর্মালিটি পূরণ করা শেষ। যে কোনো মুহূর্তে মীরাকে নিয়ে যেতে পারবে। ব্যাস, সকলের জ্ঞান ফেরার অপেক্ষা। আরদিন নিশ্চুপ রইল। ক্ষণে ক্ষণে পরিস্থিতি জটিল হতে আরও জটিলতর হচ্ছে। আরদিন মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলো। কোনো একজনের জ্ঞান ফিরবে আবির, কোনো একজনের জ্ঞান ফিরে আসুক। আরদিনের ব্যাকুল প্রার্থনায় হয়তো উপরওয়ালার কিছুটা করুণা হলো। তিনি আরদিনের প্রার্থনা কবুল করল। 48 নং কেবিন। মিটমিট চোখে রুদ্ধ নেত্রদয় উন্মুক্ত করে আভা।
পিটপিট চোখে দর্শন শক্তির সাহায্যে আশপাশটায় একবার নজর বুলায় এসে। মুখে অক্সিজেন মাস্ক, বাঁ হাতে ক্যানোলা, পাশে লোহার রডটিতে স্যালাইন লাগানো। টপ টপ স্যালাইনের পানির ফোঁটা পড়ছে আর সেটা নলের সাহায্যে তার শরীরে প্রবেশ করছে। ডান হাতের তর্জনীতে বাস অক্সিমিটার লাগানো। বাস রেটের মাত্রা উঠানো নামার সাথে ডিসপ্লেতে পালস রেট বায়োগ্রাফের প্রতীকও উঠানামা করছে। আভার থেকে 7-8 হাত দূরত্বে একজন নার্স অবস্থান করছে। পারিপার্শ্বিক অবস্থা ভুলে দুপুরের সবটা মনে পড়ে যায় তার। নিঃশব্দে নয়ন জোড়া ভিজে ওঠে। বোকা কান্নায় অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। যদি কেউ দেখে ফেলে সে ভয় উচ্চস্বরে কান্না করতে কেন যে তার লজ্জা লাগছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার মা বাবা এতটা জঘন্যতম কাজ করতে পারলো। মা তাদের বিষ দিয়ে মারতে চাইলো, কিভাবে পারলো? নীরা, তুবা, মীরা কেমন আছে? ওরা ঠিক আছে তো? কোনো ক্ষতি হয়নি তো তিনজনের? মনটা কুড়াচ্ছে কেন? হে আল্লাহ, আমার 3টা কলিজাকা অক্ষত রাখেন। আর কিছু চাওয়া নেই আপনার দরবারে। 3 বোনের চিন্তায় আভার অস্থিরতা কাজ করতে আরম্ভ করে। যতক্ষণ অবধি 3 বোনকে সচক্ষে দেখবে না ততক্ষণ অবধি সে শান্তি পাবে না। ক্যানোলাবিহীন হাতটার সাহায্যে অক্সিজেন মাস্কটা খুলে অতি কষ্টে নার্সকে ডাকতে সক্ষম হয় আভা। এদিকে আভার সারা শব্দ পেয়ে নার্স খুশি মনে আভাকে রেখে কেবিন থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মীরার মৃতদেহের কাছে আরদিনকে আবিষ্কার করে নার্স। সর্বপ্রথমই আরদিনকে আভার জ্ঞান ফিরবার খবরটি জানায়। 48 নম্বর কেবিনের পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা আসুন, পেশেন্ট দেখা করতে চাইছে। আভার জ্ঞান ফিরেছে কথাটা কর্ণপাত করতে আরদিন সহ সকলে চকিত চাহনিতে নার্সের দিকে তাকায়। সাদমান হক খুশি হয়ে বলেন, আপনি সত্যি বলছেন? আমার জ্ঞান ফিরেছে? আমি প্রথমে দেখা করতে চাই, প্লিজ চলুন। সাদমান হকের কথা শুনে উপস্থিত সকলে রেগে যায়, আরদিন ব্যতীত। আফি রেগে কিছু বলতে যাচ্ছিল, আরদিন ইশারায় থামিয়ে দেয়। ইশারা পেতে আফি চুপ হয়ে যায়। বাবা যাচ্ছেন ভালো কথা, বাট আভাকে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করা, মীরার মৃত্যুর কথা বা মা নীরা তুবার জ্ঞান না ফেরার কথা কিছুই বলবেন না। আভা যেন উত্তেজিত না হয় সেদিকটা বিবেচনা করে যাবেন। আমি আমার মেয়ের কোনো ক্ষতি করব না, একটু ভরসা রাখতে পারো অর্দিন। নাতাশা বিষ দিয়েছে, আমি নই। ও কেন এমনটা করেছে আমি জানি না, কিন্তু আমি কখনোই আমার মেয়েদের খারাপ চাইনি। আর আভার জন্য আমি কি করতে পারি আশা করি তুমি সেটা ভালো করেই জানো। আমি যাচ্ছি, তোমরা আসো। কথাগুলো বলে সাদমান হক ও নার্স প্রস্থান করে। ভাইয়া, আপনি আঙ্কেলকে কেন যেতে দিলেন? এ সময় আভার পাশে আঙ্কেল না হয় আপনার থাকাটা অত্যন্ত জরুরি। ওর সাপোর্ট পাওয়া দরকার, যেটা শুধু আপনি দিতে পারতেন। সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তবে সমস্যা নেই আফি, চিন্তা করো না, চলো। আরদিন, আফি, সিয়াম সহ বাকিরা চলে যাওয়ায় উদ্বেগ হতে সাদিক জিজ্ঞেস করে, স্যার মীরার বডিটা? যদি তোমাদের সমস্যা না হয় মীরার পাশে কিছুক্ষণ থাকতে পারবে? আমি 10 মিনিটের মাঝেই চলে আসব। এভাবে বলবেন না স্যার, আপনার অসময়ে আমরা থাকবো না তো কে থাকবে? আপনি নিশ্চিন্তে ম্যামের কাছে যান, আমি মিরাজ, নিয়াজ, মীরার পাশে আছি। ধন্যবাদ সাদিক, চলো। কেবিনে আভা, প্রিয় মানুষটার সেই চিরচেনা স্নেহতোর কণ্ঠস্বর শুনতে আভা কেবিনের দরজার দিকে তাকায়। সাদমান হক ব্যথাতুর দৃষ্টি সহিত ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখা টেনে আভার দিকে তাকিয়ে আছে। বাবাকে দেখে আর আগেই ঘৃণায় দৃষ্টি ফিরিয়ে নেয় আভা। মেয়ের সুখ ফেরানোর দেখে সাদমান হক বেশ আহত হন, অনুতপ্ত অনুভব করেন। পুনরায় বলেন, বাবার সাথে কথা বলবি না মা? হ্যাঁ। আরদিন, আফি, সিয়াম, মারুফ একসঙ্গে কেবিনে প্রবেশ করে। আরদিন আভাকে ডাকে, অন্বেষা। প্রিয়তম স্বামীর কণ্ঠস্বর শ্রবণ হতে আভা আরদিনের দিকে শটান ফিরে তাকায়। বেড থেকে উঠে বসার চেষ্টা করতে ব্যর্থ হয়। আরদিন, আফি, সাদমান হক তিনজনই একসঙ্গে দ্রুত এগিয়ে আসেন আভার দিকে। আরদিন, আফি আভার 2 হস্ত ধরে উঠে বসতে সাহায্য করে। মীরা, নীরা, তুবা কেমন আছে ওরা? আর মা? তুমি শান্ত হয়ে বসো, আমি সবটা বলছি। আভাকে বর্তমান পরিস্থিতি বলতে যাচ্ছিল আরদিন, তার আগে কেবিনে প্রবেশ করে মিসেস চৌধুরী। বলেন, সকলের জ্ঞান ফিরেছে আরদিন। বিয়ায় নীরা, তুবার জ্ঞান ফিরেছে, তোকে খবরটা দিতে আসবো। শুনলাম আবার মারও জ্ঞান ফিরেছে, তাই সকলকে খবর দিতে আসলাম। মা, মীরার জ্ঞান ফিরেছে কিনা সেটা একটু বলেন না, যে ওর কখন জ্ঞান ফিরবে? ডক্টর কিছু বলেছে? মানে মা, তুমি এখানেই বসো, আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। আরদিন, তুই আবার মাকে দেখে রাখ, আমি আসছি। কোনো মতো কথাগুলো বলে মিসেস চৌধুরী চলে যান। যেন পালিয়ে বেড়ালেই তিনি বাঁচেন।
মা আমার প্রশ্নের জবাব না দিয়ে চলে গেলেন, যেন পালিয়ে গেলে যিনি বাঁচেন। এমন কেন করলেন? মীরা ঠিক আছে তো? বলো না মেজর সাহেব। আমি তুই বল, মীরার জ্ঞান ফিরেনি? সিয়া ভাইয়া। আর কিছু বলার আগে আর দিনের ইশারা পেতে সকলে কেবিন ছেড়ে বেরিয়ে যায়। নিজের করা প্রশ্নের সদুত্তর না পেয়ে আভা পুনরায় প্রশ্ন করতে যাবে, আর দিন বিনা বাক্য ব্যয়ে বেডের এক কোণে বসে। আবার মাথাটা নিজ বক্ষস্থলে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। সপ্ত রাত 6 দিন পর আজ প্রিয়র আলিঙ্গনে আবহাওয়ার অশান্ত মনটা নিমিষে শান্ত হয়ে যায়। কিন্তু কে জানতো তার সুখটা কিঞ্চিত সময়ের। আর দিনের বলা একটা বাক্য রক্ত চোফা ঝোঁকের মতো। কোনো এক সুখ চোফা দৈত্য তার সুখটা কেড়ে নেবে, ছিনিয়ে নেবে তার দেহের একাংশ, তার হাসি খুশির কারণ। মীরা নেই এই একটা বাক্যে তার কানে ঝিঝি পোকার ন্যায় ঝনঝন বাজছে। স্তব্ধ অনুভূতিহীন তার হাত দুটো আপোষে ঝরে পড়ে বেডে, যা তখন আঁকড়ে রেখেছিল আর দিনের পশ্চাৎ পাশে। তা মুহূর্তে প্রাণহীন সহিত বেডে পড়ে আছে। নিজেকে শক্ত কর অন্বেষা। আসন্ন সময়ের সঙ্গে লড়তে নিজেকে মজবুত পরাক্রমশালী করে তোলো। পৃথিবীতে মানুষ অমর হয়ে জন্মগ্রহণ করে না, মানুষ মরণশীল, তাকে মরতে হয়। তুমি ভেঙে পড়লে নীরা, তোমার কি হবে ভেবেছ? মীরাকে যত দ্রুত সম্ভব কাফন দাফন করার ব্যবস্থা করতে হবে। ভোর হতে বেশি সময় নেই। বিষের প্রভাবে মৃত্যু। মীরার বিষাক্ত দেহটা আস্তে আস্তে বিকৃত হতে আরম্ভ করেছে। যত সময় ব্যয় হবে তার আত্মা তত কষ্ট পাবে। ভেঙে পড়ো না বউ। আলিঙ্গন ছাড়িয়ে আভার দিকে তাকায় আর দিন। এদিকে দাফন কাফন শব্দটা শোনার পর হতেই আভা মনে হচ্ছে তার কলিজা কেউ ছুরি দিয়ে অজস্র টুকরো করেছে। কি হয়েছে তোমার? কিছু বলো। লক্ষ্মীটি একবার মুখ খুলো। আচ্ছা চলো, তোমার বাকিদের কাছে নিয়ে যায়। হাতের কেনোলা, স্যালাইন, নল, পালস, অক্সিমিটার একে একে সব খুলে আভাকে কোলে উঠিয়ে নীরার কেবিনের দিকে এগিয়ে যায় আরদিন। আভা প্রতিক্রিয়াবিহীন, শব্দবিহীন, পূর্বের নাই আরদিনের কোলে বসে থাকে। মীরার মৃত্যুর কথা শুনে নীরা, তুবা অনবরত কেঁদে যাচ্ছে। নাতাশা হক ও আভা দুজন চুপচাপ বসে আছে। বাকিরা নীরা, তুবা কান্না থেকে নিজেরাও চোখের পানি ধরে রাখতে পারছে না। ফলস্বরূপ সকলে কাঁদছেন। আরদিন, সিয়া মীরার বডিটা তাদের বাসায় নেওয়ার ব্যবস্থা করছে। ভোর 7টায় মীরাকে নিয়ে প্রথমে চৌধুরী বাড়িতে আসে। সে সঙ্গে সকলে এসে পৌঁছায়। মীরাকে কোথায় দাফন করা হবে প্রশ্ন উঠতেই আভা তখন মুখ খুলে শ্বশুরকে প্রশ্ন করে, বাবা যদি অনুমতি দেন আমি একটা কথা বলতে চাই, কথাটি রাখবেন? বলো, কি নতুন মা? নির্দ্বিধায় বলো, আমি অবশ্যই রাখবো। তুমি শুধু একবার বলো। বলছিলাম কি বাবা, আপনাদের যদি সমস্যা না হয় মীরাকে আপনাদের পারিবারিক কবরস্থানে দাফন করা যাবে? আমি চাই না আমার নিষ্পাপ বোনের দেহটা ওই কালো টাকায় কেনা জায়গায় বা মাটিতে সমাধি পাক। ওই মাটি শুদ্ধ হলেও যে টাকার সাহায্য, সেই মাটি বা জায়গা আমার মা বাবা কিনেছে, সেই মাটিতে হাজারো মানুষের অভিশাপ লেগে আছে। ওই টাকা হারামের, ওই টাকায় হাজারো অসহায়ের পরিশ্রমের ছাপ আছে। কত মানুষের আহাজারি বিদ্যমান ওখানে। আমি চাই না আমার নিষ্পাপ বোনের আত্মা সেই অভিশাপ সহ্য করুক, আহাজারি সহ্য করুক। দয়া করে এইটুকু করুণা করুন আমার উপর, আমার বোনটার উপর। দোহাই বাবা। আর আমার বোনের দাফন কাফন থেকে শুরু করে কুলঘাটি যা অর্থ ব্যয় হয় সবটাই আপনাদের থেকে ব্যয় করবেন প্লিজ। পরবর্তীতে আমি সবটা পরিশোধ করে দিব ইনশাআল্লাহ। তবু আমি চাই না আমার মা বাবার উপার্জন করা, ও সরি ভুল বললাম, আত্মসাৎ করা অর্থে বিনিময় মীরা শেষকৃত হোক ওর। ও হ্যাঁ, আরেকটা কথা, মীরার কবরটা ঠিক পাখির কবরের পাশে রাখবেন। আফটার অল দুজনই আমার মা বাবার অপকর্মের শাস্তির বিনিময়ে নিজের জীবন ত্যাগ করেছে। কখনো যদি কেউ জিজ্ঞেস করে কবর দুটো কার, তখন উত্তর তো দিতে পারবো আমার মা বাবার কুকর্মের ফল কবর দুটো, যেথায় শায়িত আছে আমার নিষ্পাপ দুটো বাচ্চা। কথাটা রাখতে পারবেন বাবা? আমার বক্তব্য উপস্থিত সকলে স্তম্ভিত। বাদ পড়েনি আরদিনও। মেয়েটা একদিনের এতটা কঠিনত্বের রূপ ধারণ করলো, কতটা ব্যথা সহ্য করলে কেউ এতটা কঠোর আর জড় বস্তুর ন্যায় আচরণ করতে পারে। আরদিনের জানা নেই কাল রাত থেকে এখন অবধি আভা এক বিন্দু অশ্রু বাড়ি বিসর্জন দেয়নি। অসুস্থ শরীরেও কেমন রোবটের মতো হাঁটাচলা করেছে, কথা বলছে কাটায় কাটায়। নাতাশা হক, সাদমান হক দুজনেও মেয়ের সিদ্ধান্তে স্তম্ভিত। সাদমান হক বসা থেকে উঠে চলে যান। নাতাশা হক নিঃশব্দ ক্রন্দন করছে। নীরা, তুবা আভাকে জড়িয়ে ফোপাচ্ছে। চঞ্চল তুবা
আজ বুবা হয়ে গিয়েছে। মা বাবার একটা ভুল সিদ্ধান্তে আজ পুরো পরিবার ধ্বংস। এমন পরিস্থিতিতে তুই আমার হাতে মার খেতে চাচ্ছিস নতুন মা? তোর সব ইচ্ছে আমি পূরণ করব, তোর কথাও রাখবো, কিন্তু ভুলে যদি আর একবার প্রতিশোধ শব্দটি উচ্চারণ করিস, আমার থেকে খারাপ কেউ হবে না। আমাদের টাকা কি, এতে তোরও অংশ আছে। আমি আসছি। দুপুর 1টায় মীরার দাফন কার্য সম্পাদিত হয়। আজকের পর হতে মীরা আর আসবে না। আজ হতে মীরার বিচরণ স্মৃতির পাতায়। আতাল সাহেব একটা বাড়ির জন্য মীরাকে দেখতে বা 8 দিনের পারিবারিক অবস্থা দেখতে আসেননি, বরং তিনি আজকে বিকেল 5:30টার ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন কোনো বিশেষ কাজে। অন্তত এটুকু জানে আরদিন। কাল ভোর রাতে তিনি ফোন করেছিলেন আভাসহ বাকিদের বর্তমান পরিস্থিতি জানার জন্য। আরদিন তাকে জানায় সকলে সুস্থ আছে এবং সকলের জ্ঞান ফিরেছে। ইভেন নাতাশা হকও সুস্থ আছেন। ফোন রাখার ঠিক 1 ঘন্টা পর পুনরায় আতাল সাহেব আরদিনকে ফোন করে এবং তিনি জানেন 5 দিনের জন্য জরুরি কাজে তিনি সৌদিতে পাড়ি জমাচ্ছেন। আরদিন কিছু বলেনি, সুস্থভাবে পৌঁছানোর শুভেচ্ছা বার্তা জানে। আরদিন, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? জি বলুন। তোমাদের স্যার মানে আতাউল সাহেবকে দেখছি না, উনি কোথায় জানো? আসলে মা, কাল ভোর রাতে স্যার ফোন করে জানান তিনি 5 দিনের কাজে জরুরি তলবে সৌদি যাচ্ছেন। আজ বিকেলে ফ্লাইট। এখন 1টা বাজে। হয়তো গোছগাছ করে তিনি বেরিয়েও পড়েছেন ইতিমধ্যে। কুমিল্লা টু ঢাকা এয়ারপোর্টের দূরত্ব 3 ঘন্টা। 4টা বা 4:30টায় পৌঁছে যাবে। কেন মা? আরদিনের কথা শুনে নাতাশা হক আশ্চর্যজনকভাবে আরদিনের দিকে তাকিয়ে থাকেন। পুনরায় কিছুর হিসেব মেলাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। শাশুড়িকে বিস্মিত হতে দেখে আরদিন পুনরায় জিজ্ঞেস করেন, কি হলো মা? কিছু বলছেন না যে? কি হয়েছে? আরদিন, সময় নেই, হাতে একদম সময় নেই। যেভাবে হোক আতাউলকে থাকাও, নয় তোর সবটা শেষ হয়ে যাবে। তুমি জিতেও হেরে যাবে। মানে তোমাকে পরে বলবো। তুমি আতাউলকে আটকাও। আরদিন, দোহাই তোমার। কিন্তু কেন মা? স্যার তো বলেছেন 5 দিন পর ব্যাক করবেন। তাহলে সমস্যা কি? কথা বলে সময় নষ্ট করছো তুমি। আতাউল 5 দিন কেন, এ জীবনে আর ফিরে আসবে না। আচ্ছা, তুমি সবটা শুনতে চাইছো তো? প্রত্যুত্তরে আরদিন মাথা নাড়ায়। তা দেখে তিনি বলেন, আতাউলি সেই যে আমাকে সাহায্য করেছে তোমার প্ল্যান জানতে। জানি তোমার বিশ্বাস হবে না, কিন্তু এই মুহূর্তে বিশ্বাস অবিশ্বাস পরে হবে। আগে তুমি আতাউলকে থামাও। আমার আর কিছুই বেঁচে নেই, সব শেষ। আমি শেষ হব, বাকিরা ভালো থাকবে তা হবে না। বাকিটা তুমি পরে শুনো, আগে আতাউলকে থামাও। আচ্ছা মা, আপনি বাসায় যান, আমি এক্ষুনি আসছি। সময় ব্যয় না করে আরদিন সিয়ামকে ডাকে। সিয়াম তখন আফির পাশে বসেছিল। হঠাৎ স্যারের ডাকে তড়িৎ গতিতে দৌড়ে আসে। আরদিন মারুফ, নিয়াজ, সাদিক, মিরাজকে অর্ডার করে নাতাশা ও সাদমান হকের উপর নজর রাখতে। অতঃপর জিপে ড্রাইভিং সিটে নিজে জোরে পাশের সিটে সিয়ামকে বসতে বলে দ্রুত গাড়ি স্টার্ট দেয়। পিছু হতে নাতাশা হক পুনরায় চিৎকার করে জবাব দেন, আতাউলকে যেভাবে হোক আটকাবে আরদিন। আমাদের চিন্তা করো না, আমরা পালাবো না। আমাদের আর কিছুই অবশিষ্ট নেই যার জন্য পালাবো। ততক্ষণে জিপ দ্রুত বেগে চলতে আরম্ভ করে দিয়েছে। তবে নাতাশা হকের প্রতিটা কথায় আরদিনের কানে পৌঁছেছে। সে ড্রাইভিং করার পাশাপাশি কিছু প্রশ্নের সমীকরণ মেলানোর চেষ্টা করেছে। অপরান্তে সিয়াম কিছু বুঝতে পারছে না, কিন্তু নাতাশা হকের বলা কথাগুলো শুনেছে। আতাউল স্যারকে কেন আটকাতে হবে প্রশ্ন করতে উদ্বেগ হতে আরদিন নিজে থেকেই বলল, সিয়াম, কোনো প্রশ্ন করো না, চুপচাপ বসে থাকো এবং দ্রুত এয়ারপোর্টের অফিসে ফোন করো। বলো আর্মি মেজর অব মেহরাব আরদিন চৌধুরী বলেছে আতাউল ওসমানী নামে যে প্যাসেঞ্জার আছে তাকে এয়ারপোর্টে দেখতে পেলে বন্দি করতে। বোকার মতো হা করে তাকিয়ে না থেকে কাম ফাস্ট ডু ইট। ওকে স্যার। পারিপার্শ্বিক বিষয়ে বস্তু রাজি ব্যক্তিবর্গ জগৎ সম্পর্কে কোনো সত্তার স্থায়ী অস্থায়ী প্রত্যক্ষণকৃত ধারণাগত উপলব্ধি বা জ্ঞানের নিশ্চয়তার উপর আস্থা রাখাই বিশ্বাস। বিশ্বাস অনেক বড় একটা ধারণা। বিভিন্ন ক্ষেত্রে ধরন ভিন্ন ভিন্ন হয়। অন্যের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, আদর্শের প্রতি বিশ্বাস, লক্ষ্যের প্রতি বিশ্বাস ইত্যাদি অনেক ধরনের বিশ্বাসের সাথেই আমরা পরিচিত। নিজের উপর বা অন্যের উপর আদর্শ বা লক্ষ্যের প্রতি বিশ্বাস করতে পারাটা একজন সফল মানুষের অন্যতম গুণ। ঢালাওভাবে সবার উপরে ভরসা করা যেমন বোকামি, তদ্রূপ ঢালাওভাবে সবাইকে অবিশ্বাস করাও বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানরা যাচাই বাছাই করে ব্যক্তিভেদে বিশ্বাস করে। সফল মানুষরা সবকিছুর পর নিজের আদর্শ লক্ষ্যের প্রতি আস্থা রেখে সাফল্যের সম্মুখে এগিয়ে চলে।
নিজের উপর, নিজের আদর্শ বা লক্ষ্যের প্রতি বিশ্বাস রেখে আরদিন কখনো হারেনি। বিশ্বাসের পন্থা অবলম্বন করে আরদিন আজ সাফল্যের শীর্ষে, কিন্তু অন্যের উপর বিশ্বাস করে আজ সে চরম বিশ্বাসঘাতকতার শিকার। মানুষ চিনতে চরম ভুল করেছে, যার মাসুল প্রতিটা পদক্ষেপ তাকে দিতে হচ্ছে। কাকেই বা সন্দেহ করবে? সেও মামাকে। ছোটবেলা যার কোলে চড়ে পুরো বাড়ির চক্কর কেটেছে, যার হাতে খাবার খেয়েছে, যার সাথে ঘুমিয়েছে, যার স্নেহ আদর ভালোবাসায় বড় হয়েছে, তাকে সন্দেহ করবে? তাদের সন্দেহ করা আদৌ সম্ভব? যখন কোনো ব্যক্তি জানতে পারে স্বীয় মামা তার স্বীয় ভাগ্নিকে হত্যা করেছে, তখন আত্মাটা কেঁপে ওঠে। এটা ভেবে যে যাকে তুই অবিশ্বাস করেছিস সে তোর স্বীয় মামা, মার আপন ভাই, তাকে কিভাবে অবিশ্বাস করিস? কিন্তু তারাই বিশ্বাসঘাতক হয়। বিয়ের বা শ্বশুর শাশুড়ি রূপে পাওয়া দ্বিতীয় মা বাবা, তাদেরকে অবিশ্বাস করা যায়। সন্দেহের তালিকায় সন্তান কখনো তার মা বাবার নাম লিখাতে পারে, হোক না মানুষ দুটো তার শ্বশুর শাশুড়ি, কিন্তু মা বাবা তো, তাদের অবিশ্বাস করা যায় না। কিন্তু দিন শেষে তারাও বিশ্বাসঘাতক হয়। যে মানুষটা তাকে মৃত্যু কোল থেকে বাঁচিয়ে এনেছে, যার সাহায্যে আর 4 দিন নিঃশ্বাস নিতে পারছে, যার সাহায্যে দুযুগের বেশি চাপা পড়ে থাকা সত্যিটা সকলের সামনে উন্মোচন করতে সক্ষম হয়েছে, তাকে অবিশ্বাস করা যায় না। কারণ আমরা ভেবেই নিই যে মানুষটা অন্যের প্রাণ বাঁচাতে পারে, তাকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, মনের মণিকোঠায় ঠাঁই দেওয়া যায়। কিন্তু সেই মানুষটা যখন ক্ষমতার লোভে, অর্থের লোভে মনুষ্যত্ব ভুলে হিংস্র হতে পারে, তাকে না চাইতেই অবিশ্বাস করতে হয়। তিনিও বিশ্বাসঘাতক হন। আর দিনের কাছে এই মুহূর্তে সবটাই জলের মতো পরিষ্কার। আতাল সাহেব তাকে সাহায্য করেনি, বরং তিনি আরদিনকে হাত করে তাকে ইউজ করে সাদমান ও নাতাশা হকের বিরুদ্ধে উত্তেজিত করে তুলেছে, যেন আরদিন সাদমান ও নাতাশাকে শাস্তি দিতে পারে। অপরান্তে তিনি ভালো সেজে সকলের অগোচরে বাইরের কান্ট্রিতে চলে যেতে পারে। একবার তিনি চলে যেতে পারলে মাফিয়া জগতে রাতাউল ওসমানী রাজত্ব। না থাকবে বাধা দেওয়ার জন্য সাদমান নাতাশা, নাইবা থাকবে তার চালাকি বুঝার জন্য আরদিন, যাকে বলে এক ঢিলে 2 পাখি মারা। সাদমান নাতাশার সত্যিটা বলে আরদিনের কাছে মহান হওয়া, একই সঙ্গে মাফিয়া জগৎ থেকে সাদমান নাতাশাকে সরিয়ে নিজে সেই জায়গাটা দখল করে নেওয়া, যেটা অলমোস্ট তিনি কমপ্লিট করে ফেলেছিলেন। কিন্তু ভাগ্যে খারাপ, তিনি সফল হয়েও সফল হতে পারেননি। নাতাশা হক তার প্ল্যান ফ্লপ করে দিয়েছে। চলন্ত গাড়িতে বসে আরদিন বেশ কিছু হিসেবের সমীকরণ মিলিয়েছে। যেমনটা স্যার বলেছিল, 8 দিন মাসটারিক আগে তোমার অধীনে সিলেটের যে মিশনটি সফল হয়েছিল তার সকল ইনফরমেশন তোমাকে যে লোকটা জানিয়েছে সে আমার লোক ছিল। কোথায় কি হচ্ছে সেসব শুনে গুপ্তচরের মাধ্যমে তা আর্মি ফোর্সকে জানাই আমি তোমার সম্পর্কে অনেক আগে শুনেছিলাম। যখন থেকে তুমি নতুন মেজরের দায়িত্ব পেয়েছিলে সে সময় হতে তোমার সম্পর্কে সব জানি আমি। এবং তিনি এটাও বলেছিলেন সিলেটের মিশনে আমাদের প্রতিপক্ষ দল যারা ছিল তারা সাদমান হকের লোক। স্যারের বলার প্রতিটা কথাই মিথ্যা। সিলেটে সেই সন্ত্রাসী দল সাদমান হকের লোক না। যদি সত্যি সন্ত্রাসীরা সাদমান হকের লোক হতো তাহলে সেই মিশনটা যেভাবে হোক বাবা অথবা নাতাশা মা দুজনের কেউ একজন আটকাবার চেষ্টা করতেন। কিন্তু সেদিন মা বাবা আমাকে কোনো রকম বাধাপ্রাপ্ত করেনি, বরং মা, নীরা, তুবা, আফি সকলকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন এবং তিনি দাঁড়িয়ে থেকে আমাকে বিদায় দিয়েছিলেন। বাবাও রাতে ফোন করে সাবধানে মিশন কমপ্লিট করার কথা বলছিলেন। আজ সবটা আমার কাছে পরিষ্কার। স্যার, এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে আওয়াল ওসমানী নামে কোনো প্যাসেঞ্জার আজ বিকাল 5:30টার ফ্লাইটে সৌদি আরব যাচ্ছে। ইনফ্যাক্ট আজকের ফ্লাইটে আতাউল ওসমানী নামের কোনো প্যাসেঞ্জারই নেই। হোয়াট? কি যাতা বলছো? জি স্যার, বিশ্বাস না হলে আপনি কথা বলুন। সিয়াম তার কানের ব্লুটুথটা আরদিনের দিকে এগিয়ে দেয়। ব্লুটুথ কানে আরদিন পুনরায় প্রশ্ন, আর ইউ 100% শিওর দ্যাট দেয়ার ইজ নো ওয়ান বাই দিস নেম? ফোনের অপর পাশে থাকা ব্যক্তিটার জবাব শুনে আরদিন ভীষণ অবাক হয়। কান থেকে ব্লুটুথ নামিয়ে চলমান গাড়িতে আরদিন কিছুক্ষণ ভাবে। কিছু মনে পড়তে সিয়ামকে পুনরায় এয়ারলাইন্সে অফিসে ফোন করতে আদেশ করে। সিয়াম পুনরায় ফোন করে ব্লুটুথ এগিয়ে দেয় আরদিনের দিকে। হ্যালো, can you tell if someone named Asil Huda is going to Bangladesh to Saudi Arab on the 5:30 p.m. flight today? Okay, no problem. Take your time and tell me the information is correct or not. Yeah, tell me. What? This information is true? Yeah, thanks dear. ব্লুটুথ কান থেকে নামি কিছুটা আনন্দ সহিত আরদিন সিয়ামকে বলে, সিয়াম, পেয়ে গেছি স্যারকে। এখন শুধু যাওয়ার অপেক্ষা।
ভেবেছিলাম নাম পরিবর্তন করে আমার নাকের ডগা দিয়ে সৌদি পাড়ি জমাবে। তিনি ভুলে গিয়েছেন আমি একবার নিজেকে বোকা হতে দিয়েছি, দ্বিতীয়বার নয়। কিন্তু স্যার ওসিউল হুদাকে? আতাউল ওসমানী ছদ্মনাম। বন্দি থাকা অবস্থায় মামাকে একবার ডাকতে শুনেছিলাম। পরবর্তীতে স্যারকে প্রশ্ন করতে প্রতি উত্তরে স্যার জানান এটা ছদ্মনাম তার, যেটা কাজের স্বার্থে তিনি ব্যবহার করে থাকেন। স্যারের পুরনো রেকর্ড কর্নেল আতাউল ওসমানী আর্মির খাতায় লেখা আছে। আর্মির প্রাক্তন কর্নেল হওয়ার সুবাদে আতাউল ওসমানী নামটা তিনি ব্যবহার করতে পারেন না। আর্মি জবটা তিনি মন থেকে করেছিলেন, নিজের পরিচয় করেছিলেন, তাই তিনি চাননি ওই নামের দাগ লাগাতে। ওসিউল হুদা নামে কালো জগতে তার পরিচয় রয়েছে। এবার বুঝতে পারছো? জি স্যার, বলতে হচ্ছে তিনি খুব দুরন্ত লোক। সেটা তো অবশ্যই। এখন যাওয়া যাক তবে। এয়ারপোর্টে ওয়েটিং রুমে বসে আছে আতাউল সাহেব। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে 3 জন পুলিশ। এখন সময় 5:15। মাত্র 15 মিনিট পর ওনার ফ্লাইট। কিন্তু এয়ারপোর্টে আর্মড পুলিশ ওনাকে যেতে দিচ্ছেন না। পাসপোর্ট চেক করার ঠিক আগ মুহূর্তে কোথা হতে 3টে পুলিশ এসে তার কাজে বাধা সৃষ্টি করে। ওসিউল হুদা আপনার সাথে কেউ একজন দেখা করতে চাচ্ছেন বলে ওয়েটিং রুমে আনিয়ে বসিয়ে রেখেছে। ব্যাপারটা খুবই বিরক্তিকর। ভালোই ভালোই এদেশ ছাড়তে পারলে তিনি বেঁচে যান, অথচ গর্ধ পুলিশ 3টে তাকে আটকে রেখেছে। কোথাকার কি আমার সাথে দেখা করতে চায়? দেখা করার আর সময় পায়নি। 15 মিনিট আর এভাবে কারো সাক্ষাৎ পাওয়ার অপেক্ষায় বসে থাকা যায়? তিনি সত্যি খুব বিরক্ত বোধ করছেন, যা সীমাহীন। কথাগুলো মনে মনে উচ্চারিত করে পাহাড় সমমান রাগ নিয়ে সামনে দণ্ডায়মান পুলিশ 3 জনের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? আপনারা কেন বুঝতে চাইছেন না? 15 মিনিট পর আমার ফ্লাইট। আমি কারোর সাথে দেখা করতে ইচ্ছুক নই। লিভ মি অফিসার্স, আই সেড লিভ মি। তা কিভাবে হয় স্যার? আমাদের সাথে সাক্ষাৎবিহীন চলে যাবেন? আমি তা কিভাবে হতে দিতে পারি বলুন? ইটস নট ফেয়ার। আফটার অল আই লাভ ইউ অ্যান্ড আই অলসো ট্রাস্ট ইউ সো মাচ স্যার। তাই না স্যার? আকস্মিক আর দিনের কণ্ঠস্বর শ্রবণ করতে আতাউল সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়েন। তিনি যেটা ভাবছেন সেটা না হোক সে ইচ্ছে পোষণ করলেন উপরওয়ালার নিকট। মুখে সেই চিরচেনা ছলনার হাসিটা ফুটিয়ে বললেন, আরদিন, তুমি এখানে কি করছো? এই মুহূর্তে তোমার নিজের ফ্যামিলির কাছে থাকার কথা, তাদের সময় দেওয়ার কথা। তোমাকে তাদের প্রয়োজন, বিশেষ করে তোমার স্ত্রী তোমার প্রয়োজন। তা না করে আমার সঙ্গে দেখা করতে চলে এসেছো। সুদূর কুমিল্লা পাড়ি দিয়ে এটা দেখা করতে চলে এসেছো। এটা যথাযথ নয় আরদিন। তোমার দায়িত্বে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফোনে কথা হয়েছিল আমাদের, তাহলে আসার কি প্রয়োজন ছিল বলো তো? আমি 5 দিন পরই ফিরতাম, তখন না হয় পিক আপ করতে চলে আসতে। তাই বলে এখন? ঠিক বলেছেন স্যার, আমার দায়িত্বে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, কিন্তু তার থেকে বড় বিষয় ফ্যামিলিকে সময় দেয় আমার যেমন দায়িত্ব, তেমনি একজন দেশদ্রোহীকে পালিয়ে যেতে সাহায্য না করে তাকে আটকানো আমার ফরজ দায়িত্ব, তাই না স্যার? কি বলতে চাচ্ছ তুমি? দেখো আরদিন, অথবা বক্সো তুমি ভালোই এখান থেকে চলে যাও, নয়তো। কথা বলতে বলতে তিনি ব্যাগ থেকে ছোট্ট একটা রিভলভার বের করে আরদিনের ললাট বরাবর ট্রিগার ধরে। তা দেখে আরদিন স্মিত হাসে। দেখিয়েই দিলেন আপনার আসল মুখোশটা অফিসার্স। সঙ্গে সঙ্গে আতাউল সাহেবের ট্রিগার ধরা হাতে শুট করেন আর্ম পুলিশ। রিভলভারটা হাত থেকে পড়ে যায়। রুধিরাক্ত হাতটা চেপে ব্যথায় খুকিয়ে ওঠেন আতাউল সাহেব। অতঃপর আরদিন উনার সামনে এসে দাঁড়ায়। অফিসার্স, I need your handcuffs. Can you give me that, please? Yeah, sure. Why not take this? Thank you, officer, for everything. I'm impressed your behavior and your hospitality. Thank you so much. You are most welcome, sir. Never forget to ask for any help later. Yeah, sure. Allah Hafiz. Allah Hafiz. অতঃপর আতাউল সাহেবের হাতে হাত করা পুড়িয়ে সিয়াম আর দিন তার গন্তব্যে রওনা হয়। মাঝখানে কেটে যায় 5 দিন। গ্রেফতার হওয়ার পর হতে বিগত দিনগুলো সকলেই একসঙ্গে কেটেছে। জেলখানায় কয়েদি হয় প্রাক্তন কর্নেল আতাউল ওসমানী, সাদমান হক, নাতাশা হক, মিনহাজুল শেখ, শরীফ, বাদল, মফিজ সকলে কারাগার বন্দী। আতাউল সাহেব গ্রেফতার হওয়ার 3য় দিন সকলকে কোর্টে তোলার নির্দেশ ছিল, পরন্তু সাদমান ও নাতাশার বিশেষ অনুরোধে মেয়ের কুলখানি 2য় দিন কোর্টে তোলার ইচ্ছে প্রকাশ করেন। আদিনের জবানবন্দিতে কোর্ট সেই অনুরোধ করে। আর দিনের জবানবন্দিতে
কোর্ট সে অনুরোধ রাখে এবং 5 দিন পর কোর্টে নির্দেশনা জারি করে। আজ সেই কাঙ্ক্ষিত দিন। আজকে সকলকে কোর্টে নেওয়া হবে। কোর্টে যথাযথ প্রমাণ পেশ করা হলে অপরাধী অনুযায়ী সকলের শাস্তি বিধান ধার্য হবে। আভা, নীরা বা তুবা 3 বোনে কেউই এখন পর্যন্ত তার মা বাবাকে দেখতে যায়নি, বরং 3 বোন তার মা বাবাকে প্রচন্ড ঘৃণা করে। ছোট্ট বোনের মৃত্যুতে 3 জনই শোকাহত, যাদের জন্য 3 বোন পিতামাতা থাকা সত্ত্বেও এতিম বোনহারা তাদের দর্শন পাওয়া 3 বোনের তরে ঘৃণিত, অশুভ মনে হয়। আভা, সে যে পূর্বে হতে পিতামাতাহীন, পুনরায় হারালো। আভা, নীরা, তুবাকে সকলে সাপোর্ট দিচ্ছে। তার কতটা ইমপ্রুভ হচ্ছে কারোর জানা নেই। নীরা শুরু থেকে নিশ্চুপ গম্ভীর প্রকৃতি মেয়ে। মীরার মৃত্যুর পর থেকে সেই স্বভাব যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তুবাও কেমন চুপচাপ থাকে, কিন্তু যখন মীরার কথা মনে পড়ে হু হা করে কেঁদে ওঠে। মিসেস চৌধুরী বা আফি তখন তুবাকে শান্ত করে। 3 বোন বেশিরভাগ সময় একজোট হয়ে বসে থাকে। কেউ কারোর সাথে কথা বলে না ঠিকই, কিন্তু কেউ কারোর সঙ্গ ছাড়ে না। রাত হলে নীরা, তুবা মিসেস চৌধুরীর সঙ্গে ঘুমায়। তিনি যতটা সম্ভব মেয়ে 3টের দেখাশোনা করবার চেষ্টা করছেন, মার অভাবটা পূরণ করার চেষ্টা করছেন। মিস্টার চৌধুরী নিধির একসঙ্গে থাকেন। এমন নয় যে বাড়িতে আলাদা রুম নেই, কিন্তু তিনি ছেলের সঙ্গে থাকতে পছন্দ করেন বিধে নিধির তার বাবার সঙ্গে শুয়ে। রাতে আধারে সকলের চোখ ফাঁকি দিয়ে নিধির তার রুমে প্রবেশ করে। চুপিসারে নীরাকে ঘুম থেকে জাগিয়ে দুজন ছাদে চলে যায়। নিধির যতটা সম্ভব নীরাকে বোঝায়, সাহসী স্বাভাবিক হতে সাপোর্ট করে। তাদের সম্পর্কটা হারাম, কিন্তু কখনো সেটার সুবিধা নেয়নি নিধি। নীরাকে মাঝে মাঝে আলিঙ্গন করতে সর্বদা পারমিশন নেবে। আলিঙ্গন ব্যতীত কিছুই হয়নি দুজনের মাঝে। মিস্টার চৌধুরী নিধির নীরার সম্পর্কে সবটা জানে। তিনি যত দ্রুত সম্ভব দুজনের সম্পর্কটা বৈধ স্বীকৃতি দিতে যাচ্ছেন। এভাবে ছেলে মেয়ে দুটোকে মিলামিশা করতে দিতে ওনার বাধছে। কিন্তু নীরার এখন যথেষ্ট সাপোর্ট পাওয়া অতীব জরুরি, যেটা তার বা আভার থেকে বেশি নিধির দিতে পারবে। আমরা মা বাবার বা প্রিয় মানুষটার ভালোবাসা, তার সাপোর্ট পেতে ইচ্ছে পোষণ করি। মনকে শক্ত করতে তার ছায়া নিজের উপর থাকুক সে প্রত্যাশা করি। তাদের ভালোবাসা আমাদের সাহস দেয় পুনরায় রুখে দাঁড়ানো। সেটাই তিনি যাচ্ছেন, যা এই মুহূর্তে নিধির দিতে পারবে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন মীরার কুলখানি কোর্টে রায় পাওয়া পরপরই নীরা নিধির দুজনের ইজাব করিয়ে রাখবেন। নিধির অনার্স কমপ্লিট হলে তাকে ব্যবসা বুঝিয়ে দেবে, একই সঙ্গে নীরার দায়িত্ব অন্য তার উপর ন্যস্ত করবে। আভাকে দেখার জন্য ওনার বড় ছেলে আছে, বাকি থাকে তুবা। তুবার পড়ালেখার ব্যবস্থাও তিনি করবেন। মেয়ে 3টে তার মেয়ের শূন্যতা পূরণ করেছে। 3 জনে সহজে কাজ ছাড়া করবে না মিসেস চৌধুরী। আভা দিনের আলোয় শান্তশিষ্ট থাকে, নিজেকে স্বাভাবিক রেখে বোন দুটোর যত্ন নেয়। শুনেছি বান্দার অসহায় সময় উপরওয়ালা কখনো মুখ ফিরিয়ে দেন না। মা বাবা হারিয়ে মা বাবা দিয়েছেন তাকে, যারা নিজেদের ছেলে মেয়ে থেকে তাদের 3 বোনকে বেশি ভালোবাসে। মা রূপে শাশুড়ি, বাবার রূপে শ্বশুর, ভাইয়ের মতো দেবর, আর সকলের ভালোবাসা স্নেহ পেয়ে আভা সার্থক। সব দিক থেকে ঠকলেও এদিক থেকে সে ভীষণ ভাগ্যবতী। স্বামী তো আছেনই, তার উপমা ধরনীর কারোর সাথে হয় না। সে যে আলোক সুন্দর মানুষটা, তার নিজের পুরুষ, তার ভালোবাসা, তার প্রিয়তম স্বামী, বিধাতার তরফ হতে একমাত্র তার জন্য প্রেরিত রত্ন, খোদার অসামান্য সৃষ্টিতত্ত্ব শুধু তার জন্য। রাতের আধার যখন অশ্রুবাড়ি বিসর্জনে তাকিয়ে ভেজায়, মানুষটাই তার ভালোবাসা দিয়ে সব দুঃখ কষ্ট ভুলবার অজস্র পন্থা অবলম্বন করে। সব ভুলে প্রিয়র আলিঙ্গন উষ্ণতা পেতে তার তরে নিজেকে সঁপে দেয় আভা। আয়নায় নিজের চেহারা দেখো, যদি সুদর্শন হও তবে পাপের কালিমা লেপন করে ওকে কুৎসিত করো, আর যদি কালো কুশ্রী হয়ে থাকো তবে ওকে পাপ পঙ্খিলতা মেখে আরো বিভৎস করে তুলো না। পাপ কখনো ঢাকা থাকে না, পাপ থেকে বাঁচা যায় না। আজ সাদমান হক, নাতাশা হক, আতাউল ওসমানী, মিনহাজুল শেখ, শরীফ, মফিজ সকলের পাপের শাস্তি বিধান করা হবে। বর্তমানে আদালতে সকলে উপস্থিত। মিসেস চৌধুরী, মিস্টার চৌধুরী, আভা, নীরা, তুবা, নিধি, আফির মা বাবা সকলে বসে আছে। আর 3 সিয়া, মারুফ সহ বাকি অফিসার্স একপাশে দাঁড়িয়ে আছে সাক্ষ্য দেওয়ার জন্য। অপরাধীর বিরুদ্ধে সকলের প্রত্যক্ষ সাক্ষী। যথারীতি কোর্টের সমস্ত কার্যক্রম আরম্ভ হয়। সকল অপরাধীর বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ যথাযথ এবং প্রমাণ সহিত বিধে অপরপক্ষে কোনো উকিল নেই। আর 3 সিয়া, মারুফ, নিয়াজ, সাদিক, মিরাজের স্বীকারোক্তি
সর্বশেষে সকল অপরাধীর সমস্ত অপরাধের স্বীকারোক্তি রেকর্ডের ভিত্তিতে বাংলাদেশের আইনের ধারা অনুযায়ী একে একে সকলের শাস্তি ঘোষিত করেন জজ। 7 বছর আগে মিনহাজুল শেখের স্ত্রী রোফন আরা শেখ হার্ট অ্যাটাক মারা যান। মিনহাজুল শেখ রাজনীতি নামে নারী পাচার, শিশু পাচারের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তেমনি এক রাতে তিনি নারী পাচারের দলের সাথে ফোনে ডিল ফাইনাল করেছিলেন, যার সবটাই শুনতে পায় তার স্ত্রী। ওনার স্ত্রী চাননি মিনহাজুল শেখ এসব অপকর্মে লিপ্ত হোক, অগত্যা তিনি বাধা সৃষ্টি করেন। সেই রাতে মিনহাজুল শেখ ও রোফন আরা শেখের মধ্যে দান্দিকতা হয়। এক পর্যায়ে রাগের বশে মিনহাজুল শেখ হাওয়াই ইঞ্জেকশন পুশ করে ওনার স্ত্রীকে মেরে ফেলেন। ক্ষমতার জোরে রাতারাতি তিনি ভুয়া ডেথ রিপোর্ট তৈরি করে রাখেন। পরবর্তী দিন রোফন আরা শেখকে হসপিটালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন এবং রিজন দেখান হার্ট অ্যাটাক। ভাইয়ের সংস্পর্শে এত বড় সত্যিটা জেনে শায়লা চৌধুরী অবাকের চরম পর্যায়ে পৌঁছেছেন। তার ভাই কতটা নিকৃষ্ট নিষ্ঠুর ভাবতেই সর্বাঙ্গে রাগে রিরি করে উঠছে। ভাইয়ের সর্বোচ্চ শাস্তি হোক সেই ইচ্ছে পোষণ করলেন। নরহত্যার দণ্ডনীয় অপরাধ হিসেবে খুন বা হত্যা সম্পর্কে বাংলাদেশ দণ্ডবিধির 299 ধারায় 3টা বিষয় উল্লেখিত। তার মধ্যে 2টি, যদি কোনো ব্যক্তি কাউকে হত্যার উদ্দেশ্যে নিয়ে হত্যা করে, যদি কোনো ব্যক্তি এমনভাবে শারীরিক ক্ষতি করে যার ফলে সে আঘাতপ্রাপ্ত ব্যক্তি মারা যায়। স্ত্রী হত্যা, স্বীয় ভাগ্নি হত্যা, বোম ব্লাস্টে সহায়তা, নারী পাচার, শিশু পাচার, বিভিন্ন অপকর্মের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থাকা, দেশের ক্ষতি করা, দেশের রক্ষক হয়ে দেশদ্রোহী সম্ভব সবকিছু একত্রে উপরোক্ত ধারায় অনুযায়ী আদালত মিনহাজুল শেখকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একজন আর্মি কর্নেল হয়ে সন্ত্রাসীদের সাথে হাত মিলানো, দেশের ক্ষতি করা, সন্ত্রাসীদের সাথে নানা অপকর্মে জড়িত থাকা, আর্মি মেজরকে বিভ্রান্তি করা, অসৎ উদ্দেশ্যে দেশে থেকে পালিয়ে বিদেশে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করা, সবকিছুর ভিত্তিতে আতাউল ওসমানীকে 15 বছর কারাগারবাস, নগদ অর্থ জরিমানা সহ শাস্তির বিধান জারি রাখেন আদালত। শরীফ, বাদল, মফিজ 3কে একসাথে শাস্তির বিধান জাহির করা হয়। ফৌজদারি দণ্ডবিধি 302 ধারা অনুযায়ী বোমা হামলা করা এবং বোমার আঘাতে নিহত হলে অপরাধী শাস্তিতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। হুকুমকৃত আসামিদের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে, তবে এই ধারার মতবিরোধে অনুযায়ী অন্যথায় উল্লেখ্য অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দণ্ডিত করার বিধান রয়েছে এই আইনে। এক্ষেত্রে 302 প্রযোজ্য না, কেননা লাঠি দিয়ে কাউকে যদি পিটিয়ে হত্যা করা হয় বা গুলি করে অথবা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় তাহলে কেবলমাত্র 302 ধারায় শাস্তি প্রযোজ্য, এবং বোমা বিস্ফোরণে আহত হলে এসিড আইনের মামলায় 3, 4, 5 ও 6 নম্বর আইন অনুযায়ী যাবজ্জীবন হচ্ছে সর্বোচ্চ শাস্তি। পেট্রোল বোমার বিচার হবে এসিড আইন অনুযায়ী। মূল অপরাধীর যে সাজা হবে, হুকুমদাতা প্ররোচনাকারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনিও একই অভিযোগে অভিযুক্ত হবেন। এক্ষেত্রে এই আইনে তাকে একটু একই সাজা দেওয়ার কথা বলা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর বিভিন্ন ধারা উপধারায় ক ও উ নং অনুযায়ী কোনো ব্যক্তি পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ বা কোনো অস্ত্র সন্ত্রাসী কার্যে ব্যবহার করলে বা এই উদ্দেশ্যে নিজ দখলে রাখলে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও তদুপরি অর্থদণ্ড। কোনো ব্যক্তি বা সংগঠন পেট্রোল বোমা বহনকারী বা প্রস্তুতকারী বা প্রয়োগকারী কোনো অপরাধীকে আশ্রয় প্রদান করলে তার শাস্তি 5 বছরের কারাদণ্ড ও তদুপরি অর্থদণ্ড। দেশীয় অস্ত্র বিদেশে পাচার, আর্মি মেজর মেহরাব আরদিন চৌধুরীকে জিম্মি রাখা, আর্মি অফিসার সিয়াম খন্দকারকে জিম্মা রাখা, মোনালিসা নওয়াজ মোনাকে কিডন্যাপ, তাকে হত্যা, নিজের সন্তানদের বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা, বিষক্রিয়া ছোট মেয়ের মাথায় ইত্যাদি সব প্রমাণের ভিত্তিতে এবং উপরোক্ত ধারার মতো ভেদে নাতাশা হক ও সাদমান হক দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডে ঘোষিত করে আদালত। শাস্তির শুনানিও শুনিয়ে জজ কেসের ক্লোজ করেন, কারণ সবাইকে একে একে জেলা নিয়ে যায়। পথিমধ্যে নাতাশা হক 3 মেয়ের সাথে এসে দাঁড়ান। তুবা রাগে ক্ষোভে তার মার সামনে থেকে চলে যেতে উদ্বেগ হতে তিনি তুবার হাত ধরে থামিয়ে দেন। আভা নীরা নিচের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। তুবার রাগে তার মাকে কিছু কথা শোনাতে যাচ্ছিল। নাতাশা হক মাথা দিয়ে 3 মেয়ের মাথা চুম্বন এঁকে দেন।
মার ভালোবাসা পেয়ে তুবা ব্যতীত আভা নীরা দুজন আবেশে চোখ বন্ধ করে নেয়। দুজনেই জানে এটাই মার পাওয়া শেষ আদর। নাতাশা হক তিনজনকে ছাড়িয়ে বলেন, আজকের পর হতে তোমাদের কখনো দেখবো না, স্পর্শ করতে পারবো না, আদরও করতে পারবো না। তাই শেষ স্পর্শ, শেষ আদরটুকু করে দিলাম। একই সঙ্গে নিজের অশান্ত মনটা শান্ত করে নিলাম। আমি জানি তোমরা কখনো আমাকে ক্ষমা করবে না, কিন্তু জানো কি, আমি তোমাকে অনেক ভালোবাসি। যদি এতই ভালোবাসেন তাহলে আমাদের বিষ কেন দিলেন? আজ আপনার জন্য আমাদের বোনটাকে হারালাম। কেন করলেন এমনটা? কি দরকার ছিল অন্তরকার জগতে পা বাড়ানোর? এত টাকা, ক্ষমতা, ধন দৌলত দিয়ে কি করবেন? কি হলো এই পরিণাম? পিতামাতা থাকা সত্ত্বেও আজ আমরা এতিম হলাম। আপনি নিজের সন্তান হারালেন। পাপের শাস্তি স্বরূপ অন্ধকার কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন আপনি। এসব প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? মেয়ের প্রশ্নে হৃদয়টা আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল নাতাশা হকের। নিশ্চুপ রইল, কোনো সদুত্তর দিতে পারলেন না। আভা পুনরায় জিজ্ঞেস করে, কি হলো, উত্তর দিবেন না? দিন, উত্তর দিন। এখন বলুন ভালোবাসেন। বলবার মতো কিছু অবশিষ্ট আছে, তাই না?